সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আমাদের আজকের পাবলিক টক দেখার জন্য। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা আজ কথা বলতে যাচ্ছি সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি বা পিআর পদ্ধতি নির্বাচন, যেটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, অনেক সমালোচনা হচ্ছে, অনেকের মতামত রয়েছে, অনেকের দ্বিমত রয়েছে বা ভিন্ন মত রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর। এই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন বিশিষ্ট দুজন ব্যক্তিত্ব। আমরা পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে রয়েছেন প্রফেসর ডক্টর ফরহাদ হোসেন, যিনি আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক হিসেবে সুপরিচিত এবং বিশিষ্ট শিক্ষাবিদ। এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব ইফতেখার আজিম মিঠু, জাতীয় এবং আন্তর্জাতিক বিশ্লেষক। আমি দুজন সম্মানিত অতিথি, আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাই আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমেই জনাব প্রফেসর ডক্টর ফরহাদ হোসেন, আপনার কাছে আমি আসি যে বিষয়টি নিয়ে। সেটি হচ্ছে যে আমরা জানি যে সংখ্যানুপাতিক হারে পদ্ধতিতে যে নির্বাচন যেটি নিয়ে কথা হচ্ছে, এটি নিয়ে বেশ লম্বা সময় ধরেই কথা হচ্ছে পট পরিবর্তনের পর থেকে। এবং এটির সাথে কিছু রাজনৈতিক দল তাদের ভিন্নমত প্রকাশ করেছে, বিশেষ করে বিএনপি ও সমমনার 6টি দল ও জোট। এর বাইরে জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এবং অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে বা রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা সকলেই চাচ্ছেন যে সংখ্যানুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হোক। তো এটি নিয়ে আমি আপনার কাছে জানতে চাই যে এই বিষয়টি নিয়ে আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন, যে এটিতে যাদের মতামত রয়েছে, মানে সহমত রয়েছে এই পদ্ধতির সাথে, তাদেরকে কিভাবে আপনি মূল্যায়ন করবেন, এবং যাদের ভিন্ন মত রয়েছে তাদেরকে কিভাবে মূল্যায়ন করবেন। আমি যদি সংক্ষেপে বলি এক কথায়, যে এই পদ্ধতি নির্বাচন বাংলাদেশে আদৌ সম্ভব কিনা, এবং এই পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হলে সেটির সুফল কি হতে পারে, এবং এটির কুফল বা কি হতে পারে, বা কুফল ঠিক বলা যায় না, আমরা বলতে পারি যে এটিতে কোনো ধরনের দ্বিধা বিভক্ত সৃষ্টি হতে পারে কিনা রাজনৈতিক দলগুলোর মাঝে। ধন্যবাদ। আমি একটু আমাকে কি দেখা যাচ্ছে? জি জি, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এটা এই টক শোতে আসার আগেও আমি মিঠু ভাইয়ের সঙ্গে এই বিষয়ে খানিকটা কথা বলে নিয়েছিলাম, কারণ মাশাআল্লাহ উনি অনেক ভালো কনসেপ্ট রাখেন, পরিচ্ছন্ন ধারণা রাখেন। তো আমার কাছে এই পদ্ধতিটা পক্ষে আমি কথা বলতে পারলাম না আজকে, সেই জন্য দুঃখিত। তার কারণ কি জানেন, এইখানে একটা চাণক্য নীতি আমি টের পেলাম। বাংলাদেশে কিছু কিছু রাজনৈতিক দল আছে, এখন ওনাদের যদি বলি তাহলে এই সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আমার প্রতি নাখুশ হবে এবং আমাকে হয়তো গালমন্দও করতে পারে, কিন্তু বাস্তবতা যেটা সেটা তো আমাকে বলতে হবেই। কোন কোন রাজনৈতিক দল আছে শুধু সিল স্বাক্ষর পর্যন্তই, কাগজপত্রে, তাদের কোনো সাংগঠনিক তৎপরতাও নাই, তারা সাংগঠনিকভাবে অত্যন্ত দুর্বল, এবং গ্রাসরুট লেভেলে তাদের কোনো রাজনৈতিক কর্মীও নাই। তারা শুধুই ঢাকা শহরে বসে থাকেন এবং বিভিন্ন ড্রয়িং রুমে বসে চাটা খান, কথাবার্তা বলেন, এবং তাদের একটি রাজনৈতিক দল আছে এটা তারা বলেন, এবং বিভিন্ন ধরনের ইডিওলজি বা আদর্শগত বক্তব্য রাখেন। তাদের একটা ধারণা জন্মেছে, বা এটা কৌশল, তাদের একটা কৌশল আমি বলবো, যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যদি হয়, অর্থাৎ পিআর পদ্ধতিতে নির্বাচন হলে তারা হয়তো পার্লামেন্টে নির্বাচিত হবে, আর তা না হলে কোনোদিন এই সকল রাজনৈতিক, আমি কোন একটি রাজনৈতিক সংগঠনের নাম কিন্তু আমি উল্লেখ করলাম না, আমি শুধু গ্রসটি বলে গেলাম, এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র রাজনৈতিক নাম সর্বস্ব রাজনৈতিক দলগুলো, যেগুলোর কোনো কর্মী বাহিনী নাই, যেগুলো কোনো সাংগঠনিক তৎপরতা নাই, এই সকল রাজনৈতিক দলের নেতারা কখনো গ্রামে যান না,
সাধারণ মানুষের জীবন সম্পর্কে তাদের অনেকেরই কোনো ধারণা নাই। তাদের তো খায়েশ হয় পার্লামেন্টে যাওয়ার জন্য। এই তাদের এই খায়েশ বা ইচ্ছা থেকেই কিন্তু এপিআর পদ্ধতি। ধরেন 1% ভোট যদি হয় কোন দলের, তাহলে সে 3টা সিট পাবে, 3 জন এমপি পাবে। তো সেখানে একটা দলের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি থাকে, তাইলে 1% ভোট যদি কোন রকমে বাগাতে পারে এপিআর পদ্ধতিতে, তাহলে 3টা এমপি হবে। তাইলে ওই দলের প্রেসিডেন্ট এমপি হবেন, ওই দলের সেক্রেটারি এমপি হবেন, এরপর নেক্সট ম্যান যিনি আছেন তিনি এমপি হবেন। অসুবিধা কি? বিএমডব্লিউ গাড়ি পাবেন এবং এমপি হওয়ার যত সুযোগ সুবিধা আছে সবকিছু ভোগ করবেন। আসল বিষয়টা হলো ওই জায়গায় এত ক্ষুদ্র ক্ষুদ্র রাজনৈতিক দল আছে আর কি। আমার তো মনে হয় না বাংলাদেশের এখন যে বৃহত্তম রাজনৈতিক দল এই অবস্থায় বর্তমান সময়ে, যেটা হলো বিএনপি, বিএনপি এপিআর পদ্ধতিতে নির্বাচন মেনে নিবে কিনা আমি জানি না, মনে হয় না। কারণ এই পদ্ধতি চালু হলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। এলো এই 2 নম্বর। 3 নম্বর যেটা হলো, সেটা আরেকটা বিষয় খুব ভালো করে আমাদের বুঝতে হবে, যে ধরেন এইভাবে হলে হ্যাঙ্গিং পার্লামেন্ট হবে। কারণ ঢাল নাই তলোয়ার নাই, নিধিরাম সর্দার। 1% ভোট পাইলে 3খান এমপি, 2% ভোট পেলে 6 জন এমপি। কারো যদি ভোট 15% থাকে, তিনি তো মার্শাল্লাহ ভালোই সিট পাবেন, 20-30টা সিট পেয়ে যাবেন। এবং এরকম ক্ষুদ্র ক্ষুদ্র দলগুলো এক একটা যদি ধরেন 10টা 5টা করে সিট পেয়ে, জামাতের মতো দল যদি ধরেন পেয়ে যায় 30টা 35টা, বা জাতীয় পার্টিও 30-35টা পাইলো, অন্যান্য ক্ষুদ্র ক্ষুদ্র দলগুলো ধরেন আপনার পেয়ে গেল 5টা 6টা করে, এরকম পেলে দেখা গেল যে কোয়ালিশন গভর্নমেন্ট হবে। একক সংখ্যাগরিষ্ঠতা, যেই দল বেশি পাবে ভোট সেই দল একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, এবং তার ফলে হ্যাঙ্গিং পার্লামেন্ট হবে। এবং আমাদের দেশে এই যে আপনার কোয়ালিশন গভর্নমেন্টের যে ভবিষ্যৎ, সরি, ইতিহাস খুবই খারাপ। আমরা অনেক কোয়ালিশন গভর্নমেন্ট দেখেছি পাকিস্তান আমলে, এমনও দেখেছি সকালে গঠিত হয়েছে সরকার, সন্ধ্যায় নাই। 1 সপ্তাহ আগে সরকার গঠিত হয়েছে, 1 সপ্তাহ পরে আর এই সরকার নেই। কারণ আপনার ধরেন যুক্তফ্রন্ট নির্বাচনে গিয়েছিল 3টি প্রধান দল নিয়ে, এক কৃষক প্রজা পার্টি, বাংলাদেশ ইস্ট পাকিস্তান আওয়ামী লীগ বা পাকিস্তান আওয়ামী লীগ, আর একটা নেজামে ইসলামী। কিন্তু এই সরকার কি টিকলো? তারা ঠিক থাকতে পারলো না। সুতরাং ওই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কনসেপ্ট নিয়ে যদি ইলেকশন হয়, তাহলে হ্যাঙ্গিং পার্লামেন্ট হবে, কোয়ালিশন গভর্নমেন্ট হবে। কোয়ালিশন গভর্নমেন্ট বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে টিকে থাকবে না, এটাই স্বাভাবিক এবং এটাই চিত্র। সুতরাং এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে। এই পিআর সিস্টেম অফ ইলেকশন হ্যাজ বিকাম এ বাজওয়ার্ড, একেবারে প্রতিধ্বনিত হচ্ছে চারিদিকে। আর অনেকেই হয়তো ছোট ছোট রাজনৈতিক দলের নেতারা আশায় বসে আছেন, হ্যাঁ, যে গুফে এবার তেল দেওয়া যায়, কারণ কাঁঠাল বোধহয় এবার পাকবে। কিন্তু আমার তো মনে হয় বিএনপি যদি এই পদ্ধতিতে রাজি না হয়, তাহলে এই পিআর পদ্ধতিতে নির্বাচন আশা করি হবে না। এবং এই পদ্ধতিটির আমি বিরোধিতা করি। তার কারণ হলোই আমি একটি স্থিতিশীল সরকার চাই। কারণ ইতোমধ্যেই বিগত সরকার এর আমলে নির্বাচন সঠিক হয়নি, 3টি নির্বাচনী প্রশ্নবিদ্ধ ছিল, যার ফলে একটা বড় অংশ জনসাধারণের, অর্থাৎ ইয়াং জেনারেশন বলতে আমরা যাদেরকে বুঝি, তারা ভোটই দিতে পারলো না। দেশে এক ধরনের রাজনৈতিক স্থবিরতা ছিল প্রায় 3 দশকের বেশি সময়। এই স্থবিরতাটা আমি আর দেখতে চাই না। আমি দেখব একটি কথা, যে একটি স্টেবল গভর্নমেন্ট রয়েছে এবং এই সরকারটি শক্তিমত্তা নিয়ে তার কর্মসূচি বাস্তবায়ন করতে পারবে এবং 5 বছর ক্ষমতায় টিকে থাকবে। আবার যখন নির্বাচন এর সময় আসবে, তখন আবার নির্বাচন হবে, নির্বাচিত যে দল হবে সেই দল আবার ক্ষমতায় আসবে।
I want to see a stable government in Bangladesh, so that the development projects being conducted by the government will be continued with full swing, addressing the problems of the people, economic problem, infrastructural problem, education problem, and others. এইগুলো যদি সঠিকভাবে না হয়, তাহলে তো সরকার গঠন করে কি লাভ? আপনার পিআর পদ্ধতিতে নির্বাচন হলে, যদি কোয়ালিশন গভর্নমেন্ট হয়, এই সরকার 3 মাসও টিকবে না। 3 মাস সরকারের পরে সরকার ভেঙে গেলে আবার নির্বাচন হবে, আবারও এই পদ্ধতিতে কন্টিনিউ করলে আবার কোয়ালিশন হবে, আবার ভেঙে যাবে। আমরা তো পাকিস্তান আমলে বললাম না যে 1 সপ্তাহ আগে সরকার গঠিত হয়েছে, পরেই নাই, সকালে সরকার গঠিত হয়েছে, বিকালে নাই, 3 মাস আগে সরকার গঠিত হয়েছে, 3 মাস পরে নাই। এই ধরনের একটা অনিশ্চয়তার মধ্যে কোনো একটি সরকার ব্যবস্থা চলতে পারে না। তাই স্টেবল গভর্নমেন্টের পক্ষে যেহেতু আমি, সেই জন্য আমি এই পিআর পদ্ধতিটি যেহেতু একটি স্টেবল গভর্নমেন্টের ধারাকে অব্যাহত রাখার পরিপন্থী বলে আমি মনে করি, সে স্টেবল গভর্নমেন্টের স্টেবিলিটি থাকবে না এই পদ্ধতিতে, সুতরাং আমি এই পদ্ধতি সমর্থন করি না। ধন্যবাদ। ধন্যবাদ। জনাব ফরহাদ হোসেন, আপনি বলছিলেন যে পাকিস্তান আমলে আপনার যে অভিজ্ঞতার কথা বলছেন, তিক্ত অভিজ্ঞতা, যে সরকার, কোয়ালিশন সরকার গঠন করা হয়েছিল, এরকম ভেঙে গেছে বারবারই। তো তখন কি পিআর পদ্ধতি নির্বাচন ছিল? না, কিন্তু বিষয়টা এরকম ছিল। আমি আপনাকে এবার ভালো একটা প্রশ্ন করেছেন যে কোয়ালিশন গভর্নমেন্ট হয়ে গেছে, কিছু করার নেই, কিন্তু পিআর পদ্ধতিটাই, জি, কিন্তু এই বাংলাদেশে পিআর পদ্ধতি কোয়ালিশন গভর্নমেন্টের দিকে যাবে। আচ্ছা, ধন্যবাদ। নো ডাউট। আমি জনাব জনাব আমি জনাব ইফতেখার রাজীব মিঠু আপনার কাছে আসি। সেটি হচ্ছে, আপনি তো বহির্বিশ্ব সম্পর্কে বেশ ধারণা রাখেন আন্তর্জাতিক একজন বিশ্লেষক হিসেবে। আমি আপনাকে ছোট্ট কিছু তথ্য আপনার সামনে তুলে ধরতে চাই আলোচনার সুবিধার্থে। সেটি হচ্ছে যে, আমরা জানি যে বিশ্বের প্রায় 170টি দেশের মধ্যে 91টি দেশে এই পদ্ধতিতে নির্বাচন সম্ভবত রয়েছে, এবং ইউরোপ সহ উন্নত বিশ্বের অনেক রাষ্ট্রেই এই আনুপাতিক পদ্ধতি, সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে, আমাদের দেশে অতীতেও এমন প্রস্তাব এসেছিল এই পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত করবার জন্য, বাট সেটি পরবর্তীতে আর বাস্তবে রূপ নেয়নি। তো আমি যে বিষয়টি নিয়ে জানতে চাই যে, বিশ্বের তো উন্নত দেশগুলোতে, ইউরোপের মতো রাষ্ট্রগুলোতে এই পদ্ধতিতে নির্বাচন রয়েছে, এবং দক্ষিণ এশিয়ার 2টি দেশে সম্ভবত এই পদ্ধতিতে নির্বাচন রয়েছে। তাহলে আমাদের আসলে বাধা কোথায়? আমাদের দেশের জন্য যে বাধা কোথায়? এটি কি শুধুমাত্র বৃহত্তম যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে ক্ষমতায় আনবার জন্য এই পদ্ধতিতে নির্বাচন না হওয়া, নাকি কি কারণে, আসলে মূল বাধাটি কোথায়? বিশ্বে অনেক দেশই তো রয়েছে। জনাব ইফতেখার রাজীব। ধন্যবাদ ভাইয়া। আমি আসলে জিনিসটা বলিনি। আপনি বলেছেন 170টি দেশের মধ্যে 91টি দেশে এই পদ্ধতির নির্বাচন চালু আছে। ঠিক আছে, আই এগ্রি, নো ডাউট এট অল। যে 91 দেশের ভিতরে ম্যাক্সিমাম হচ্ছে আপনার ইউরোপিয়ান কান্ট্রিজ এবং পেরিফেরিয়াল ইয়েতে, কিন্তু আমাদের দেশে কেন এটা অ্যাকসেপ্ট করতে পারছে না? এটার জন্মস্থান কোথায় আমাদের দেশের বর্তমান আইনের? ব্রিটিশ ল। আমরা তো ব্রিটিশ ল ফলো করি না। এখন এই ওয়েস্টমিনিস্টার থেকে কিন্তু এই ব্রিটিশ লটা এসেছে নির্বাচন পদ্ধতিতে। এই নির্বাচন পদ্ধতিটা কি? এটা যে আমি খুব ইয়ে করতে পেরেছি, আমি কিছু লিখতে হয়েছে, সুতরাং আমাকে একটু পড়ে শোনাতে হবে, হয়তো কি করতে পারিনি। মিঠু ভাই, প্রচলিত সাউন্ড একটু বেশি হইতে হবে, সাউন্ড। মিঠু ভাই, সাউন্ড সাউন্ড আসছে কম না? হচ্ছে। এখন আসছে। আসছে এখন? আচ্ছা, আচ্ছা। জি জি জি। প্রচলিত নির্বাচন পদ্ধতির সাথে পার্থক্যটা কি বর্তমানে? বর্তমান বাংলাদেশের সংসদীয় নির্বাচন ব্যবস্থায় 300টির আসনে আলাদা আলাদা প্রার্থী দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে রাজনৈতিক দলগুলো। ঠিক? ধরা যাক বর্তমান পদ্ধতিতে জাতীয় নির্বাচনে মোট 4 জন প্রার্থী 4টি দল থেকে নির্বাচন করেছে। ভোট হলো উদাহরণস্বরূপ 85, মানে 85%। এর মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রার্থী 20% করে পেয়েছে, তাহলে কত হলো? 60%। ঠিক আছে, কিন্তু চতুর্থ প্রার্থী পেল কত? 25%। 25% ভোট নিয়ে সে কিন্তু বর্তমান পদ্ধতি অনুযায়ী এই চতুর্থ ক্যান্ডিডেটই কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হবেন। বুঝতে পারছি? ইজ দ্যাট ক্লিয়ার? এখন মজার জিনিস হচ্ছে, তাহলে এই যে 60% পেল, এটা তো আপাত দৃষ্টিতে মেজরিটি মনে হচ্ছে, আসলে কিন্তু এটা মেজরিটি, কিন্তু এরা কেউ আসলো না।
এই যদি এখন এই একইভাবে সারা দেশে 290টি আসনে একই হারে যদি চতুর্থ দলটির প্রার্থীরা জয়লাভ করে, তাহলে মাত্র 25% দ্বারা তারা সরকার গঠন করতে পারবে। অথচ বাকি 3 দল মিলে 60% ভোট পেয়েও তাদের কোনো প্রতিনিধি থাকলো না সংসদে। এতে সংসদে প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ থাকে না। আনুপাতিক হার পদ্ধতিতে ভোট হলে সেসব দলের সংসদে প্রতিনিধিত্ব থাকবে। সবই বুঝলাম। আমি সবকিছুতে আসছি। আমি আপনার প্রশ্নের জবাব, দর্শকদের কিন্তু প্রশ্নের জবাব সবই দিব। যতটুকু আমার ধারণা হয়েছে, এটা কিন্তু খুব নতুন কনসেপ্ট, আমি বুঝে সারিনি এটা এখনো, বলতে অসুবিধা নেই। এখন নির্বাচনী ব্যবস্থা তৈরিতে আনুপাতিক পিআরটা কি? একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। এর অর্থ হলো জনসংখ্যা বিভিন্ন গোষ্ঠী এই সেক্টরে তাদের আকারের অনুপাতে সংসদে প্রতিনিধিত্ব করা উচিত। আনুপাতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য সবচেয়ে সাধারণ ব্যবস্থা হলো দলীয় তালিকা ব্যবস্থা। বুঝতে পারছি? দলীয় তালিকা ব্যবস্থা। এই ব্যবস্থা প্রার্থীদের দলে বিভক্ত করা হয় এবং প্রতিটি নাগরিককে একটি করে একক দলে ভোট দেয়। আমি পরে কিন্তু এর এক্সপ্লেনেশন আসবো। প্রতিটি দল ভোট দেওয়া জি জি নাগরিকের সংখ্যার সমানুপাতিক ভাবে আসন পায় প্রতিটি দল। ফর এক্সাম্পল, আর আমি এখানে বিশেষভাবে গেলাম না, এখন ধরেন আপনার ভোট পেল যে কোনো একটা পার্টি 40%, তাহলে 40% আমাদের সিট সংখ্যা কত? 300। তো 40% ধরতে হলে আপনাকে 120টা সিট দিতে হবে। ঠিক আছে, এটা ধরলাম একটা লিডিং পার্টি 120টা সিট পেয়ে গেল। কিন্তু এরপরে যদি কোনো পার্টি পায়, ধরেন 1% পেলে কিন্তু 3 সিট, 10% পেলে কিন্তু 30 সিট, এখন যদি 20% পায় তাহলে কত? 40 সিট। এখন এরকম করতে করতে ধরেন 40 সিট বা 60 না 20% হলে 60 সিট হবে, 60টা সিট। এখন এই পদ্ধতিতে ছোট দলগুলো কিন্তু লাভবান হবে। সব কিন্তু ধরেন আমি নাম বললাম না ছোট দলগুলো, ফর এক্সাম্পল কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ, ঠিক আছে, এবং ওইরকম যারা আছে তারা কিন্তু ওদের ভূমিকা ছিল আগে, কিন্তু সিট পাওয়া কিন্তু খুব ডিফিকাল্ট, এমপি পজিশনে যাওয়া, মেম্বার অফ পার্লামেন্ট ইলেক্ট হওয়া খুব ডিফিকাল্ট ওদের জন্য। কিন্তু এই পদ্ধতিতে দে ক্যান বি ইজিলি মেম্বার অফ পার্লামেন্ট। এখানে একটা সংখ্যালঘু কিন্তু পার্লামেন্টের মেম্বার হতে পারে ইজিলি, কোনো সমস্যা নেই। সমস্যা কোথায় জানেন? এই পদ্ধতিটা আমাদের বাঙালিরা কজন বুঝে? এটা কি মেনে নিবে কেউ? প্রধান বিরোধী দল ফরহাদ ভাইয়ের সাথে আমি একমত, কখনো এটা মানবে না। কেন মানবে না? কারণ আছে। কারণ এটা হলে হবে কি, আমাদের যেটা শুনেন, একটা কথা বলি, বাংলাদেশে তো অনেকগুলা সংস্থা আছে, অনেকগুলা ক্লাব আছে, ক্লাবে ইলেকশন হয় না? ক্লাবে ইলেকশন হয় তো, আমি একটা ক্লাবের ইলেকশনের সাথে তুলনা করে দিচ্ছি। ফর এক্সাম্পল, ধরেন ঢাকা ক্লাবের ইলেকশন, দাঁড়িয়েছে 4 জন, ঠিক আছে। 4 নম্বর যে ব্যক্তি আমরা কেউ পছন্দ করি না, জানি ও সবচেয়ে কম ভোট পাবে, তাহলে কম্পিটিশন হবে 3 জনের ভিতরে। 3 জনের ভিতরে যদি 2 জনের হঠাৎ দেখা যায় একজন যে হয় না 200 ভোট পায় না, সে 400 450 ভোট পেয়ে গিয়েছে, কেমন করে? এটাকে বলা হয় নেগেটিভ ভোট। বুঝতে পারছেন? আমি যদি একটা কথা বলি, এমনও তো হতে পারে, ফর এক্সাম্পল, একটা যে কোনো একটা দল আগে ছিল, তারা যদি এখন রানিং কেউ আসতে চাইছে, একটু খেয়াল করবেন কিন্তু মনোযোগ সহকারে, এখন তারা যদি ওই অপোজিশন যারা আসতে পারবে না ওদের সাথে এক হয়ে যায়, কারো গায়ে, মজার জিনিস কি জানেন? এখানে আপনি জানেন না আপনার ক্যান্ডিডেট কে, কাকে ভোট দিচ্ছেন আপনি। ইউ আর নট সাপোজ টু নো। 3টা পদ্ধতি আছে এখানে। একটা হচ্ছে মুক্ত, আর একটা হচ্ছে ব্লক, আর একটা হচ্ছে মিক্সড। মুক্তটা হচ্ছে যে আপনি নর্মাল ইলেকশনের মতো সংসদের সমস্ত সিস্টেম অনুযায়ী ইলেকশন বোর্ডকে জানাবে, মানুষ জানবে কাকে ভোট দিচ্ছে। আর যেটা ব্লকড, মানে একদম বন্ধ, সে পদ্ধতিতে কোনো ভোটার জানবে না কাকে ভোট দেওয়া হচ্ছে। এখানে শুধু চিহ্নকে বোঝানো হয়, মেইন প্রায়োরিটি ইজ চিহ্ন, সাইন। আর মিক্স পদ্ধতিতে হচ্ছে কিছু থাকবে আগের পদ্ধতি, কিছু থাকবে এখনকার পদ্ধতি, টোটালি একটা মিক্স আপ থিং, মেসাকার, সোজা কথা। এইগুলা কেন হচ্ছে আমি এটাই বুঝে পাচ্ছি না। এখন এটা কি মানবে? আপনি আমাকে বলেন তো। আর এই যে আরো কতগুলো জিনিস আপনাকে বলি। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কি জানেন এখানে? বলেন তো কি জিনিস? এটা চালু করতে হলে সংবিধানে পরিবর্তন আনতে হবে। আপনি সংবিধানের কোনো পরিবর্তন এখন পর্যন্ত এনেছেন? টাচ করেছেন সংবিধানকে?
সংবিধানে যদি পরিবর্তন আনতে হয়, জাফর ভাই আমি আপনাকে একটা কথা বলে দিই, তাহলে এইটা তো ওয়ান অফ দা রিকোয়ারমেন্ট অফ জুলাই সনদ। মানে ঘুরে ফিরে ব্যাক টু স্কোয়ার ওয়ান, সেখানে আপনি যেখান থেকে শুরু করেছেন সেখানে যেটা দাবি দেওয়া ওখানেই আপনি যাচ্ছেন। যারাই এটা এনেছে তারা জানে যে এটা কিভাবে কেমন করে কাজ করবে। এতদিনের প্রথা, এতদিনের জিনিস এখন এখন বলতে পারেন যে কেন মিঠু ভাই, আপনি তো বলতে পারেন যে ইউরোপে হচ্ছে। ইউরোপে কোথায় হচ্ছে? বেলজিয়ামে, ফ্রান্সে, কিছু কিছু হয়তোবা যাচ্ছে ওইটা কি হল্যান্ডে, আর এরকম কয়েকটা দেশ আছে। কিন্তু এটাতে কিন্তু করা হয় কি জানেন, এটা আপনি এক্সট্রিমিজমকে জন্ম দেয়। দুটা ভাগ হয়ে যায়, কিন্তু গ্রুপ তিনটা ভাগ হয়ে যায়। এটা কিন্তু আলটার রাইট উইং জিনিসের জন্ম দেয়। সেটা আমি আর এখানে ডিটেল গেলাম না, তাহলে অনেক দেশের নাম ওপেন হয়ে যাবে এখানে। জি বলেন। এখন জুলাই সনদ কি আপনি এটা কার্যকর করতে হলে লাগবে, তাও কত সময় লাগবে তাও আমাদের কিন্তু অজানা। এটাকে আপনি বুঝাতে পারবেন না জনগণকে। ফরাদ ভাই আমিও তো কনফিউজড, আপনি সাধারণ লোককে কি বুঝাবেন? প্লিজ গো হেড, বাকি কিছু থাকলে বলছি আমি। ফরাদ ভাই হেল্প মি আউট। জি জি। কত কত পার্সেন্ট লোক জানে এই সম্পর্কে? যদি আপনি সাধারণ লোককে রাস্তায় জিজ্ঞেস করেন যে আপনাকে ভোট দিতে হবে এভাবে, তা আপনি জানেন এই ভোট দেওয়ার পদ্ধতিটা কি? ওরা তো এটা বুঝবে না। ওরা বুঝবে এটা? সাধারণ লোক কি জানে এই ভোট দেওয়ার পদ্ধতিটি কি, পিআরটা কি? মুহূর্তের ভিতরে মেজাজ খারাপ করে ফেলতে পারে। আমি তো এদেরকে জিজ্ঞেস করেছি, ওরা কিছুই জানে না। হ্যাঁ, আচ্ছা এখন মিঠু ভাই, তাহলে আপনি তাহলে ভোট দেওয়ার আপনি কি একটু পদ্ধতিটি কি? আপনি কি কোনো, মিঠু ভাই কি কোনো ডিভাইস ইউজ করছেন সাউন্ডের জন্য? ওহো, সরি সরি এই জন্য সরি। সাউন্ডটা লো ভয়েসে আসতেছে, এন্ড আই ক্যান নট এক্স্যাক্টলি হিয়ার ইউ। Sorry, sorry, sorry. This is a. Now can you hear me? আজকে দিনটা Hey, can you hear me now? Can you hear me now? Can you hear me now? জি জি, আমরা শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি। এখন জি আসছে, জি। হয়ে গিয়েছিল। সরি, হ্যাং হয়ে গিয়েছিল। জি বলেন। আমি যে বলছিলাম যে এখন সাধারণ লোক কতটুকু জানে এই পদ্ধতি সম্পর্কে? ফরাদ ভাইকে, আপনি তো অনেক লোকের সাথে কথা বলেন, আপনার অনেক স্টুডেন্ট আছে, ওদেরকে জিজ্ঞেস করেছেন আপনি যে তোমরা কি জানো বাবা এই সম্পর্কে, এই পিআর পদ্ধতি সম্পর্কে? ওরা কি জবাব দিবে? ভেরি গুড কোয়েশ্চেন রেজ করেছেন মিঠু ভাই। এই যে আপনার প্রপোর্শনাল রেপ্রেজেন্টেশন ইলেকশনের মাধ্যমে হবে, জনগণকে কি প্রশিক্ষিত করা হয়েছে এই ব্যাপারে? মিঠু ভাই তো এটাই বললেন, অত্যন্ত যৌক্তিক। কিন্তু যে আমাদের দেশের সমস্যাটা হলো এই জায়গায় যে আমরা একটা পদ্ধতি চালু করে দেই, কিন্তু এই পদ্ধতিটা সম্পর্কে সাধারণ মানুষ কতটুকু জানেন, বা তাদেরকে প্রশিক্ষিত করা হয়েছে কিনা, বা তাদেরকে কোনো ট্রেনিং বা প্রশিক্ষণের আওতায় এনে বিষয়টা সম্পর্কে তাদেরকে সঠিক হাতে কলমে ধারণা দেওয়া হয়েছে কিনা, এই দিকে কিন্তু আমরা নজরও দেই না। শুধু পদ্ধতিটা আমরা ছেড়ে দেই মানুষের সামনে এবং এই পদ্ধতির মাধ্যমে কাজ করি, মানুষ তো জানে না। জি মিঠু ভাই, আপনি কথা বলেন, আমি জাস্ট আপনার কথার মধ্যে একটু মন্তব্য করলাম। না না, ঠিকই, ঠিক আছে। এখন এটা নিয়ে আবার বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীর বিভিন্ন মতামত আছে। অনেক রাষ্ট্রবিজ্ঞানীর যুক্তি দেন যে ভোটাধিকার সম্প্রসারণ, গণতন্ত্রায়ন এবং শ্রমিক দলের উত্থানের মধ্যে টিকে থাকার কৌশল হিসেবে ডানপন্থী দলগুলি জনসংযোগ গ্রহণ করেছিল। বিপরীতে অনেক পণ্ডিতদের যুক্তি দেন জনসংযোগ গ্রহণের সিদ্ধান্তটি বামপন্থী দলগুলোর রাজনীতি তাদের অবস্থান নিশ্চিত করে। কথা হচ্ছে এত কঠিন বাংলা, এত সাহিত্যের বাংলা দিলে বাঙালি সাধারণ জনগণ বুঝবে না। আমাকে এটা বুঝতে হলে আমাকে ট্রান্সলেট করতে হচ্ছে ইংলিশে, তারপর ওইটা পরে কিছুক্ষণ পরে আবার বাংলায় গিয়েছি। এখনকার বাংলা ভাষী যা আছে, বাংলাদেশের আমরা বাসিন্দা, বাংলা বলি ঠিক আছে, কিন্তু এটা এত মানে সেই বঙ্কিমচন্দ্রের মতো আইডিয়া, ব্রিটিশ আমলের মতো বাংলা দিলে তো আমি বুঝবো না। এইটা যেভাবে লিখেছে, আমি টুকেছি একটা ইয়ে থেকে করি, কলাম থেকে, অন্যগুলো আরো কঠিন। জিনিসটা কমপ্লিটলি জিনিস হচ্ছে আপনি ইজিলি এসে যাবেন যদি আপনি তো ওখানকার, যেখানে ধরেন আপনি এই এলাকাটা ধরেন উত্তরা, আমি উত্তরা এই 1-2 সেক্টরের ভিতরে আছি, বা 4 নম্বর সেক্টর, 5 নম্বর সেক্টর, যাই হোক, এখান থেকে আমি যে প্রতিনিধি চাইবো তাকে আমি ভোট দিতে যাবো, আমি তো জানিও না প্রতিনিধিকে, মার্কা অনলি।
এখন এটা রাইটটা কি জানেন, যে দল জিতে আসবে এখানকার, তারা এখানকার রিপ্রেজেন্ট করার সে দিবে, মানে পার্টি হেড উইল ডিসাইড, পার্টির প্রধান ডিসিশন দিবে কে এখানে বসবে। উনি চিটাং থেকে সেখানে বসতে পারে, আপনি কি এটা জানেন? ওনাকে পার্টির সদস্য হতে হবে, উনি পার্টির কোথা থেকে মেম্বার হবে এটা দরকার নেই। উনি কাকে রিপ্রেজেন্ট করবে, উনি রিপ্রেজেন্ট করবে ওই দলকে, ওই চিহ্নকে। এটা কি ফরাদ ভাই যদি থাকেন, ওনার যে এলাকা উনি যাকে চিনেন, ওটা মনে করে ভোট দিলেন গিয়ে মার্কাকে, দেখলেন যে ওই লোকই এখানে আসলোই না, আসলো তো আরেকজন, পটিয়ার থেকে একজন এসে ঢুকে গেল, তখন কি করবেন? শুনতে অনেক মানে অবাস্তব মনে হচ্ছে, কিন্তু বাস্তবতা হচ্ছে এটা। এটা জনগণ মানবে, স্পেশাল আপনার বিরোধী পার্টি মানবে, মেজরিটি পার্টি। যেটা আমি বললাম, ভোট এখানে যা পেত বড় বিরোধী দল, সেটা কাট আউট হয়ে যাবে, দে উইল বি কাট আউট ফ্রম এ বিগ চাঙ্ক। কারণ ওই যে বললাম ক্লাবের ইয়েটা, যে আমি যদি ভোট ওকে না দিতে পারি, তাহলে ওর ভোটটা আমি নষ্ট করে ফেলবো। কেমনে? আমি অন্যকে ভোট দিব যাতে এ মেজরিটি হয়ে যায় বা কাছাকাছি চলে যায়, টাফ কম্পিটিশন হয়। সিম্পল ইকুয়েশন। জি জাফর ভাই, আপনার পরবর্তী প্রশ্ন। জি, ধন্যবাদ। তো আপনি একটু আগে বলছিলেন যে কিছু কিছু বিশ্লেষক বা যারা রাজনৈতিক বিশ্লেষক কিংবা ওনারা বিশেষজ্ঞ রয়েছেন, ওনারা পিআর পদ্ধতি নির্বাচন নিয়েও কথা বলছিলেন। আমি যেহেতু এই প্রসঙ্গটি এসেছে, সেই ক্ষেত্রে একটি বিষয় আমি উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক বলেছেন যে আহ, এই পদ্ধতি নির্বাচনের ফলে সব ভোটারদের মতের প্রতিফলন ঘটানো সম্ভব। ওনারা মোটামুটি পক্ষেই মত দিয়েছেন। কেননা এতে করে সবার একটি যে মতামত রয়েছে আপামর জনসাধারণের, সেটি মতামতের প্রতিফলন ঘটানো সম্ভব। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে বড় রাজনৈতিক দলগুলো আমরা দেখেছি আহ, দীর্ঘদিন ধরে, সেটি হচ্ছে যে বাংলাদেশের যে নির্বাচন পদ্ধতি রয়েছে, দ্যাট মিনস যেটি প্রচলিত পদ্ধতি, সেই পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরও বড় দলগুলোই তো শাসন করে এসেছে এই দেশকে স্বাধীনতার পর থেকে। তো তাতে করে কি দেশে খুব একটা পরিবর্তন হয়েছে? বরং এই পদ্ধতি নির্বাচনের মাধ্যমে, পিআর এর মাধ্যমে যদি ছোট দলগুলো সুযোগ পায় দেশের জনগণের সেবা করার জন্য বা দেশ সেবা করার জন্য, তাহলে সেটি কি তাদের মাঝে উৎসাহ তৈরি করবে কিনা, বা সেটি জনগণের জন্য ইতিবাচক দিক হতে পারে কিনা, সেটি কি একটি সম্ভাবনার জায়গা হতে পারে কিনা, জনাব ইফতেখার আজিম? জি, সুন্দর প্রশ্ন করেছেন জাফর ভাই। আমি সর্বপ্রকার শ্রদ্ধা, যারা জ্ঞানী গুণী জন এসেছেন বিভিন্ন টক শোতে, ওনাদের প্রতি সশ্রদ্ধ সালাম জানিয়ে বলছি যে নো বেস্ট, ওনারা অনেক ভালো ভালো মানে আইডিয়া দিতে পারবে, নো ডাউট এট অল। কিন্তু কথা হচ্ছে সাধারণ জনগণ কতজন বুঝবে এটা? এটা বুঝাতে হবে তো, ঘরে ঘরে গিয়ে বুঝাতে হবে। কে বুঝাবে এটা? এখন এটা পদ্ধতিটা কেন এসছে, এই আপনার পিআর পদ্ধতি, এটা তো একটা মেইন কারণ কি জানেন, যেটা আপনি বললেন, এটাতে ভবিষ্যতে যেন কোনো একনায়কতন্ত্র সৃষ্টি না হয়, একনায়কতন্ত্র, কোনো স্বৈরাচার সরকার সৃষ্টি না জি, হয়, একটা ফ্যাসিজম সৃষ্টি না হয়, যেটা আমাদের ছিল। এইটার কারণেই এই পদ্ধতিটা নেওয়া। এটার জন্য যদি করতে হয়, তাহলে আপনি তো এই ফেব্রুয়ারি ইলেকশন এই পদ্ধতি অবলম্বন করতে পারবেন না। ইট ইজ টু আর্লি টু গো ফর দিস প্রসেস। এটা অনেক কম সময় হয়ে যায়, আপনাকে তো মানুষকে এডুকেট করতে হবে। সাধারণ মানুষের তো দোষ নেই, সাধারণ ভোটারের তো দোষ নেই ওদের। ওরা তো সেই স্বাধীনতার আগের থেকে, ব্রিটিশ আমল থেকে, যখন থেকে আমরা ইন্ডিয়া পাকিস্তান, ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান, ইন্ডিয়া ভাগ হয়েছে, তখন থেকে তো আমরা এটা দেখে আসছি। তারপরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এটা দেখে আসছি, এখনো তো তাই দেখে আসছি। হঠাৎ করে আপনি যখন ওদেরকে কিছু ঢুকাবেন, তার আগে কিন্তু এডুকেট করা দরকার ছিল আমাদের। হ্যাঁ, এই জিনিসটা গত 10 বছর ধরে কিন্তু বলা হচ্ছে। তো 10 বছর ধরে আমাদের সুশীল সমাজরা কোথায় ছিলেন, আমার প্রশ্ন। 10 বছর ধরে কেউ এডুকেট করে নাই কেন? ন্যূনতম লেভেলে কোথাও একটি ন্যূনতম পক্ষে স্টুডেন্টদেরকে তো এডুকেট করা দরকার ছিল, শিক্ষিত করা দরকার ছিল প্রসেস সম্পর্কে, যারা তারা এটা কি করতো। কারণ আমাদের, আমি সবসময় স্টুডেন্টের কথা বলবো, কারণ তরুণরাই হচ্ছে আমাদের ভবিষ্যতের কাণ্ডারি। এই জাতির ভবিষ্যৎ হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ। সুতরাং তাদেরকে আপনি যদি বুঝ দিয়ে বুঝাতে পারেন এবং তারা কনভিন্সড হয়, তাহলে তারা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলে যাবে। আমাদের তো উই হ্যাভ রিচড আওয়ার অপটিমাম এজ। আর কতদিন? আশা করবো যে ইনশাল্লাহ এই পদ্ধতিটা যখন সামনের দিকে যাবে,
আমার আশঙ্কা হয় সত্যিকার অর্থে কি মানুষ এটা মেনে নেবে কিনা, এটা নিয়ে না আবার একটা ঝগড়া বিবাদ শুরু হয়, বিভিন্ন দলের ভিতরে মতানৈক্য শুরু হয়। মতৈক্য আনার জন্য প্রচেষ্টা কেই নিবে? বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে বলেন? ও ফরাদ ভাই, জি। বলেন না কিছু। হ্যাঁ, আপনি আমাকে ফ্লোর দিলে অবশ্যই বলবো। Who will ফ্লোর base ইজ the অল cat? ইয়ার্স, বলেন। আপনি এখানে যদি এটা জানতেন, আপনি আপনার স্টুডেন্টকে বুঝাতেন না? আপনি আমাকে বলেন। প্রস এন্ড কনস তাদের প্রশ্ন করবে, এটা ভালো কোনটা স্যার, খারাপ কোনটা বলেন। তো আপনি খারাপটা বলতেন, ভালোটা বলতেন, চয়েস তো ওদের ছিল। কিন্তু কোনো এটা একটা ম্যান্ডেটরি করে দিয়ে আপনি ওটা বাতিল করে দিলেন, তখন তারা যদি না মানে তাহলে কিভাবে কি হবে? Yes, sir. জি, প্রফেসর ডক্টর ফরহাদ, আপনি আপনার কাছে তাহলে একটি বিষয় আমি জানতে চাই, সেটি জনাব ইফতেখার গাজী মিঠু ভাই যেটি আপনার কাছে একটু ফ্লোরটা যেহেতু দিয়েছেন, আমি যেটিতে আসি, সেটি হচ্ছে এই পদ্ধতিতে যে নির্বাচন, আমি দর্শকদের সুবিধার্থে আপনার কাছে অনুরোধ করছি যে এই পদ্ধতিতে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে সেই পদ্ধতিটি কি, সম্পূর্ণ প্রক্রিয়াটি কি, কিভাবে ভোট দিবে জনগণ, কিভাবে অংশগ্রহণ করবেন জনগণ, এই বিষয়টি নিয়ে যদি আপনি বলেন। এই পদ্ধতিটি কি, কারণ ধন্যবাদ, এই পদ্ধতি সম্পর্কে তো আমরা আসলেই জানি না। জি। ধন্যবাদ। আপনি যেরকম অজ্ঞ, আমিও সেরকম অজ্ঞ এই পদ্ধতিতে। তার কারণ এই পদ্ধতি সম্পর্কে সরকার বলেছে যে এইখানে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে, আনুপাতিক হারে আনুপাতিক নির্বাচন যেটাকে বলে, প্রপোর্শনাল আপনার আহ, ইয়ে রেপ্রেজেন্টেশন, এটা নিশ্চিত করার জন্য নির্বাচন হবে। কিন্তু আমি যে কথাটা আগে ইয়াতে বলে গেলাম, আমি যখন প্রথমেই বললাম, আমার প্রশ্ন হলো কি, এই বিষয়ে তো কোনো প্রশিক্ষণ সরকার থেকে আসেনি, বা কোন রকম মানে রাজনৈতিক দলগুলো তো এই ব্যাপারে তাদের রাজনৈতিক কর্মীদেরকে প্রশিক্ষিত করে নাই যে কিভাবে এই নির্বাচনটা হবে, মানুষ কিভাবে ভোট দিবে, ভোটের পদ্ধতিটা কি হবে। এবং সে ভোট গণনা যে বিটু ভাই বললেন, আমিও বলেছি যে 1% ভোট যদি কোনো রাজনৈতিক দলের থাকে সে 3টা আসন পাবে, 2% থাকলে সে 6টা আসন পাবে, এরকম ভাবে বাড়তে থাকবে। তো এইখানে আরেকটি জিনিস, এই পদ্ধতিতে আসলে আমি কাকে ভোট দিচ্ছি সেটা কি নিশ্চিত হবে? আমি এখন এই আমি এখন জাফর ভাইকে ভোট দিব, অথবা XYZ কাউকে ভোট দিব, আমার ইচ্ছা। কিন্তু এই পদ্ধতিতে কি আমি এইরকম নির্দেশনা বা নির্দিষ্ট করে বলতে পারবো যে আমি অমুককে ভোট দিচ্ছি, অমুক প্রার্থীকে আমি ভোট দিচ্ছি? এটা কি শিওর? আমি তো মনে হয় না যে, আমি জানি না যে আমি কাকে ভোট দিচ্ছি, তাই না? তাহলে আপনি এই যে জানবেন না, আনুপাতিক হারে, হ্যাঁ, আপনি জানবেন না, আপনি শুধুমাত্র আমি তো চিহ্ন। জানছি না। তাইলে আমার তো চয়েস থাকতে পারে, আমার চয়েস থাকতে পারে যে আমি জনাব ইফতেখার আজিমকে আমি নির্বাচিত করব, অথবা আমি জনাব জাফরকে নির্বাচিত করব, তাই না? তা আমি যেহেতু জানছি না, তাইলে আমি কেন, জি। আমার তো ডিজায়ার, আমার প্রার্থী যে প্রার্থী আমার ডিজায়ার, সেই ডিজায়ারই তো আমার নাই। আমি ভোট দিলাম কাকে এটা আমি জানলাম না। এখন বিশ্বের 190-91টা দেশে হয়েছে, তারা বোধহয় ওইভাবে ওরিয়েন্টেশন দিয়েছে যে তাদের ভোটাররা জানে যে এইভাবে ভোট দিলেও তারা বুঝতে পারবে যে তারা কাকে ভোট দিচ্ছে। সুতরাং আমরা তো এরার এন্ড ট্রায়ালের মধ্য দিয়েই যাচ্ছি। আমাদের দেশ স্বাধীন হয়েছে 1971 সালে, আজ তার 54 বছর পার হতে যাচ্ছে। এই অর্ধ শতাব্দীরও বেশি সময় আমরা শুধুই দেখছি এরার এন্ড ট্রায়াল, ভুল করছি তা থেকে শিখছি। তাইলে এটার একটা পারফেকশন কখন হবে এটা তো আমি বলতে পারছি না। আমি আরেকটা কথা খুব বলে রাখি, চাচা ছোলা কথা, অনেকেই ভালো মনে করবেন না এটা, যাদের কোন সমর্থক গোষ্ঠী নেই, আপনি যেটা বললেন জাফর সাহেব, যেটা বললেন আপনি, আপনিও বলেছেন যে ক্ষুদ্র ক্ষুদ্র দলগুলো, তাই না? ক্ষুদ্র ক্ষুদ্র দলগুলো যদি ক্ষমতায় যায় বা 2-1টা সিট পায়, মন্দ কি? এই ক্ষুদ্র দলগুলো কি গণসংযোগ আছে জনগণের সাথে? এই দলগুলোর কি কোনো যোগাযোগ আছে? আমি যদি এখন সত্যিকার অর্থে বলি
নাম ধরেই বলি, কিছু মনে নেবেন না। এই যে কিছু বামপন্থী দল আছে, তারা নিজেদেরকে বাম হিসাবে, বাম রাজনীতিবিদ হিসাবে পরিচয় দিতে পছন্দ করে এবং তারা তাদের ইডিওলজি বা আদর্শগতভাবেও তারা এটা প্রচার করে। এখন জনাব মাহমুদুর রহমান মান্না, উনি সারা জীবনই বাম রাজনীতি করেছেন। এখন উনি নাগরিক, কি যেন ওনার দলের নাম সেটাও তো জানি না, কারণ এত দল চেঞ্জ করলে কখন কোন দলে আছেন এটা তো জানি না। তাইলে আপনি বলেন। নাগরিক ঐক্য, সম্ভবত নাগরিক ঐক্য, হ্যাঁ, সম্ভবত নাগরিক ঐক্য। সম্ভবত তাইলে নাগরিক এই ঐক্য। নাগরিক ঐক্যের কয়টা কর্মী আছে, বা উনি বা ঢাকা শহর ছেড়ে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে নাগরিক ঐক্যের কয়টা সভা করেছেন, কতজন লোককে গণসংযোগের মাধ্যমে আওতায় আনতে পেরেছেন? এলো এক। ২ নম্বর, জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, কমিউনিস্ট পার্টির নেতা। উনি কি গ্রামে যান? উনি কি গ্রাসরুট লেভেলে কোনোদিন গিয়েছেন? আমার সেই অভিজ্ঞতা নাই কিন্তু। উনি কি গিয়ে সেখানে গণসংযোগ করেছেন? সাধারণ মানুষের সাথে উনি মিটিং করেছেন? সভা সমাবেশ করেছেন? জনগণকে তাদের কি মত, তাদের কি আদর্শ, সে আদর্শকে কি বুঝিয়েছেন, ব্যাখ্যা দিয়েছেন সাধারণ মানুষের কাছে? গ্রামে গঞ্জে গিয়ে মিটিং করে, সভা করে করেননি তো? তারপরে খালিকুজ্জামান বাসদ, কোনোদিন কি গিয়েছেন গ্রামে? তারা তো এলাকায় যাননি, গ্রামে যাননি। তো কিভাবে এ হবে? তো এত ক্ষুদ্র ক্ষুদ্র দল, যাদের সাথে সাধারণ মানুষের কোনো যোগাযোগই নাই, যারা কোনো গণসংযোগের চেষ্টাই করেন না, যারা গ্রাসরুট লেভেলের মানুষের সাথে যাদের কোনো টাচ নাই, সংযোগ নাই, তারা কেন ক্ষমতায় যাবে? তারা কেন এমপি হবেন? তারা কেন জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা তাদের নাই? আমি মনে করি জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা তাদেরই নাই যাদের কোনো গণসংযোগ নাই, জনগণের সাথে যাদের কোনো সংযোগ স্থাপিত হয় না, কোনো জনগণের সাথে তাদের কোনো যোগাযোগ নেই, জনগণ থেকে বিচ্ছিন্ন, শুধু ঢাকায় বসে ড্রয়িং রুমে বসে বসে চা খেলেন, কফি খেলেন, আর আদর্শের কথা বললেন। তারা গিয়ে হঠাৎ করে ওই জাতীয় সরকার গঠিত হলো, সেখানে গিয়ে সবাই হাজির হয়ে যাবেন, কয়েকটা মানে তাদের কোনো কর্মীই নাই বলতে গেলে। তারা কেন এমপি হবেন? তারা কেন পার্লামেন্টকে রিপ্রেজেন্ট করবেন? তারা তো জনপ্রতিনিধি, তাদের সাথে জনগণই নাই। আমি সেটা বলছি। আরো কয়েকটা পার্টির নাম আছে, তারা অত্যন্ত তরুণ, তাদের নাম আলোচনা করব না, এই জন্য তারাও ছোট ছোট দল তৈরি করেছেন, বয়সে আমার চেয়ে অনেক অনেক ছোট, আমার ছাত্রের চেয়েও ছোট তারা অনেকে আছেন। তারা কোন কোন রাজনৈতিক দলের সভাপতি, কেউ কেউ রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক হয়েছেন বা সেক্রেটারিও হয়েছেন। তো তারাও ওই আপনার আনুপাতিক হারে নির্বাচন বা ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হলে তারাও কলালা মূলাটা পাবেন আর কি। তো এতে গণতন্ত্র কিছুই হবে না, গভর্নমেন্টও স্টেবল হবে না, এবং তারা যখন দেখবে যে তাদের পোষাচ্ছে না, তখন তারা এই কোয়ালিশন গভর্নমেন্ট থাকবে না, বেরিয়ে আসবে, আবার সরকারের পতন হয়ে যাবে। সুতরাং আমি এই ধরনের, আমি তো কয়েকজনের নামই বললাম, তাদের পেছনে কোনো লোক নাই। এই যে আসম আব্দুর রব, উনি একসময় অনেক বড় নেতা ছিলেন, অনেক, বলা হয়তো 4 খলিফার 1 খলিফা, 4 খলিফা 1 খলিফা, বিশাল ব্যাপার। নূরে আলম সিদ্দিকী, আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার যিনি, ইনি হলেন আপনার কে, খুবই নামকরা 4 খলিফার একজন, মারা গেলেন অনেক আগেই, আব্দুল কুদ্দুস মাখন। তো তারা, তো সেই 4 খলিফারই একজন হলেন আসম আব্দুর রব। ওনার পেছনে কয়টা লোক আছে এখন বলেন? আমি বিনয়ের সঙ্গে বলি, ওনারা হয়তো শুনলে মন খারাপ করবেন, ওনার পেছনে কয়টা লোক আছে? তো এই যে একটা দল বানিয়ে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিশে গিয়ে 1-2টা আসন পাবেন, একটা মন্ত্রিত্ব পাবেন, এটাই তাদের পলিটিক্যাল ইডিওলজি, এটাই তাদের এইম এন্ড অবজেক্টিভ অফ পলিটিক্স। এটাই কিন্তু আসল। তারা জানে তাদের যে রাজনৈতিক সক্ষমতা আছে, তাদের যে সাংগঠনিক সক্ষমতা, তারা এমপি হইতে পারবে কোনোদিন। তাই তারা বৃহৎ রাজনৈতিক দলের গুলোর সঙ্গে মেশে এবং
তখন তারা এখানে হয়তো এমপি হয়। যেমন রাশেদ খান মেনন, কয়টা লোক আছে বলেন তো ওনার পেছনে, অথচ কয়েকবার মন্ত্রী হয়েছে। ওনার যেই পার্টির যে সক্ষমতা সে অনুযায়ী তো ওনার এমপি হওয়ারও মানে অবস্থা নাই। তো এই দলগুলো আসলে এইভাবে ওই যে মানে সবসময় ধামাধরা অবস্থায় থাকে, এইসব দলগুলো আসলে গণতন্ত্রের জন্য খুবই ক্ষতিকর। আমি মনে করি সুস্থ সবল গণতান্ত্রিক ধারা রাজনৈতিকভাবে অব্যাহত রাখতে হলে বড় 2-3টা রাজনৈতিক দল থাকতে হবে, হয় 2টা নয় 3টা। পৃথিবীর বিভিন্ন দেশে তাই দেখবেন। ব্রিটেনের লেবার পার্টি, কনজারভেটিভ পার্টি, এখন লেবার পার্টি ক্ষমতায় আছে, এর আগে কনজারভেটিভ পার্টি ছিল। আমেরিকাতে রিপাবলিকান আছে, ডেমোক্রেট আছে, আরো ছোট ছোট দল আছে, তারা সরকার গঠনের সক্ষমতা নাই বলে আমরা তাদের নামও জানি না। তা আমিও মনে করি আমাদের দেশে প্রধান দল থাকুক বড় 2-3টা, যারা সরকার গঠনের সক্ষমতা যাদের আছে নির্বাচনের মাধ্যমে। অন্যথায় এই ছোট ছোট দলগুলো বসে বসে এক ধরনের রাজনৈতিক চর্চা করে এবং সুযোগের সন্ধানে থাকে যে তারা কখন একটা মন্ত্রী টন্ত্রী হয়ে যেতে পারলো কিনা বা 1-2টা এমপি হইতে পারলো কিনা, এইগুলো। এতে গণতন্ত্রের যে বলিষ্ঠ চর্চা এটা হচ্ছে না, এটা হবেও না। সুতরাং এই পদ্ধতিতে তাদের এই অতি ক্ষুদ্র রাজনৈতিক দলগুলোকে এই আনুপাতিক হারে নির্বাচন পদ্ধতি দিলে এই ক্ষুদ্র রাজনৈতিক দলগুলো এক ধরনের ফুটিং পায়। এই ফুটিং এ কোনো কাজে আসবে না, একদমই না। আমরা চাই শক্তিশালী রাজনৈতিক দল, সেটা 2টা হোক, 3টা হোক বা 4টা হোক, যাদের ভোটের যে রেশিও কাছাকাছি 19-20 এরকম পর্যায়ে থাকবে। কারো হলো 10 আর কারো হলো 300, এটা হওয়া ঠিক না। এই রেশিওতে ওই সকল দলগুলোকে আনা ঠিক হবে না। আমি মনে করি, আমি এই পদ্ধতি সমর্থন করি না। আমি মনে করি এটা গণতন্ত্রের জন্য আমার মনে হয় কোনো ফলপ্রসূ বা ভালো ফল বয়ে আনবে না। ধন্যবাদ। হ্যাঁ ফরাদ ভাই, ধন্যবাদ। 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 আমি জনাব ইফতেখার আজিম মিঠু। জি জি, বলেন বলেন, আমি পরে প্রশ্ন আসছি। আমি যেটা চাই, তোমার ওখান থেকে একটু কথাটা নিয়ে একটু যোগ করতে এটার সাথে। জি এখন আপনারা আমরা কিন্তু জাফর ভাই মিঠু ভাই, আমি আমি কিন্তু আপনাকে শুনতে পাই না। আপনার ডিভাইস ছেড়ে দিয়ে আমার মতো ফ্রি কথা বলেন, চলে আসবে আওয়াজ। ডিভাইসের সমস্যা হচ্ছে। আজকে মোবাইলের আওয়াজটা পুরাটা দেন, ফুল আওয়াজ দেন। আমি তো মোবাইলে, এক সেকেন্ড। এখন শোনা যাচ্ছে লাউড এন্ড ক্লিয়ার? আগের চেয়ে ক্যান একটু ইউ হিয়ার মি বেটার। নাও? হ্যাঁ, ক্যান ইউ হিয়ার আগের মি নাও চেয়ে অল better. দ্য ওয়ে? হ্যাঁ, ওটা Yes. হঠাৎ লুজ হয়ে গেছিল, সরি। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে জাফর ভাই, আপনি আমাকে আর ফরাদ ভাইকে এই অনুষ্ঠানে ডাক দিয়েছেন, আপনি জি অনেক এক্সপার্টিসকে রাখতে পারতেন। আমরা যখন জিজ্ঞেস করলাম আমাদেরকে কেন, আজকে মনে আছে আপনার এখন জি আমাদেরকে কেন, বলে আপনাকে বিভিন্ন অনুষ্ঠানে দেখি, জি ফরাদ ভাইকে বিভিন্ন অনুষ্ঠানে দেখি। তো সেখান থেকে আপনাদের যেটা ওপিনিয়ন থাকবে, তাহলে আপনাদের ওপিনিয়ন থাকবে, একজন হচ্ছে প্রফেসর সাহেব, আপনি হচ্ছে একজন বিজনেসম্যান, আপনিও অনেক সমাজের বিভিন্ন স্তরের লোকের সাথে মিশেন, আর ফরাদ ভাই তো অনেকের সাথেই মিশে। সুতরাং আপনারা আমাকে পাবলিক অপিনিয়নটা আমাদের অনুষ্ঠানে টোটালি দিতে পারবেন, যতটুকু পারেন অতটুকু দেন। আমরা যতটুকু জানি অতটুকু বলেছি, এর বেশি বিশেষভাবে মানে বিশদভাবে আলাপ করতে পারবো না, কারণ যে যতটুকু জানি এটাই তো বলবেন। এখন আসি একটা জিনিস। আপনি বলছেন যে ফরাদ ভাই বললো যে বিএনপি সাপোর্ট করবে না, কেন করবে না জানেন সেটা? এখন কথা হচ্ছে, হয় বলিনি, নির্বাচন যখন সামনে বলতে অসুবিধাটা কোথায়? আমরা অ্যানালাইসিস করতে এখানে বসছি, এখানে তো আমরা কোনো পক্ষের বা কোনো পক্ষের হয়ে বলছি না, কোনো পক্ষের জি কোনো দলের বিপক্ষে হয়ে বলছি, তো বাস্তব সেটাই বলছি। ধরেন এনসিপি পেলো 20টা ভোট, 20%, জামাত পেলো 20%, যে জাতীয় পার্টি পেলো 10%, তাহলে কত? 20% মানে 60টা সিট, 60টা সিট জামাতের, আর 30টা সিট জাতীয় পার্টি, তাহলে টোটাল কত আসে? 150টা সিট। তো 300 সিটের ভিতরে যদি 150টা সিটই নিয়ে যায় ওরা, they will be a জি formidable opponent. It's unthinkable for a ruling BNP party, which they are thinking they'll be ruling.
when they'll be elected they will rule. এখন পর্যন্ত আমরা কেউ কে আসবে কে যাবে কিছু বলতে পারছি না, কারো পক্ষে বলছে না, কারো বিপক্ষে বলছে না। আর কথা হচ্ছে face value। ফরাদ ভাই শুনতে পাচ্ছেন আপনি আমাকে এখন? একটু আপনি আজকে তো একটু বলছেন যে আওয়াজ বেশ কম আসছে, জি আওয়াজ জি একটু বেশ কম এখন আসছে। তুমি শুনতে জি পাচ্ছেন? শুনতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি। আমার শুনতে কেন যেন অসুবিধা হচ্ছে। আচ্ছা এনিওয়ে বলেন আপনি, আমি তো কোনো অসুবিধা নেই। না, আমি সবচেয়ে বেশি দিয়ে রেখেছি। এখন এখন শুনে যাচ্ছে ফরাদ ভাই? হ্যাঁ আগের চেয়ে বেটার। আচ্ছা, এটা আজকে একটু সমস্যা হচ্ছে। ওকে, যেটা বলতে যাচ্ছিলাম, ডক্টর ইউনূস কে 8ই অগাস্ট ছাত্ররা এবং বেসিক্যালি ছাত্ররা সিলেক্ট করে অ্যাজ দ্য লিডার, হ্যাঁ বা না? 2024-এ যখন 5ই অগস্ট স্বৈরাচারী গভর্নমেন্টের পতন হয়, ঠিক আছে, তখন এই যে ফরাদ ভাই বললো যে আমি তো জানিও না কাকে আমি ভোট দিব, আমি তো জানিও না আমি কাকে মিঠু ভাইকে ভোট দিলাম কি জানি না, আমি জাফর ভাইকে ভোট দিলাম কি জানি না, আমার ভোটে কোথায় গেলো সেটা আমি জানি না, কত পার্সেন্ট পেলো সেটা আমি জানি না, কি হলো জানি না, কি এখানে বলবো সেটাও জানি না, সব তো নেগেটিভ নেগেটিভ নেগেটিভ। এখানে এমন না মাইনাসে মাইনাসে প্লাস হবে, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস, আবার মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস। ইটস ভেরি কনফিউজিং সিনারিও। এখন ডক্টর ইউনূসকে কিন্তু ফেস ভ্যালু দেখিয়ে এখানে আনা হয়েছে, ওয়ার্ল্ড এর গ্লোবাল ভ্যালু থেকে। ইয়েস অর নো? আই ওয়ান্ট এ স্মল রিপ্লাই ফ্রম প্রফেসর ফরাদ ভাই। ফরাদ ভাই, জি ক্যান ইউ হিয়ার মি? হ্যাঁ শুনতে পাচ্ছি। প্রফেসর ইউনূস সাহেবকে তাহলে ছাত্ররা মানে নির্ধারণ করলো কেন, নির্বাচিত করলো কেন সেই মুহূর্তের জন্য, টু লিড দেম? ফেস ভ্যালু, ইয়েস অর নো? হ্যাঁ 8ই এখানে অগাস্ট এখানে 2024। এখানে আমি যদি বলি এইভাবে আলোচনায়, এটা একটা ডিসকাশনের মতো যদি আলোচনাটা যায়, তাইলে আমি বলি এটা একটা ডিসকাশন হচ্ছে, একদম ফ্রি ডিসকাশন। দেখুন পূর্ববর্তী সরকার কখনই ভাবে নাই যে হঠাৎ করে, অর্থাৎ আওয়ামী লীগ এরকম ভাবে হঠাৎ করে একেবারে পড়ে যাবে। আন্দোলন হচ্ছিল ছাত্রদের, এটা আপনারা আমরা সবাই এখানে আমরা যে তিনজন আছি তিনজনই আন্দোলন দেখেছি। আন্দোলনের প্রাথমিক পর্যায়ে আমরা কেউই ভাবিনি যে এই ধরনের আন্দোলন, ছোট ছোট ভাবে আন্দোলন শুরু হয়েছিল, এই আন্দোলন কখনো আওয়ামী লীগের ভিত নেড়ে দেবে। এবং শুধু তাই নয়, আওয়ামী লীগের মতো দীর্ঘদিন ক্ষমতায় থাকা, 3 দশকেরও বেশি সময়ে ক্ষমতায় থাকা একটি দল ক্ষমতা থেকে একেবারেই পড়ে যাবে। যেমন একটা কলা গাছকে যদি আপনি একটা কোপে কেটে দেন, তাহলে কলা গাছটা যেমন আস্তে করে পড়ে যায়, ঠিক এইভাবেই পড়লো, আমরা যেটা দেখলাম। তো এখন হঠাৎ করে যে পড়ে গেল, এই শূন্যতাটা পূরণ করার জন্য আগে তো কোনো ব্যবস্থা ছিল না। কেউ কি জানতো যে আওয়ামী লীগ হঠাৎ করে এইভাবে আন্দোলনের মুখে একেবারে ধরাশায়ী হয়ে যাবে? আমাদের কারোই ধারণা ছিল না। আমার মনে হয় এই জায়গায় আমরা তিনজনই একমত হব। তো কোন এরকম একটা ভ্যাকুয়াম তৈরি হলে এই ভ্যাকুয়ামটা ফিল আপ করার জন্য আগে থেকে একটা প্রস্তুতি থাকার কথা না, বা ছিল। পরবর্তী সময়ে কি ভাবলো যে সর্বজন গ্রহণযোগ্য কোনো ব্যক্তি বাংলাদেশে আছে কিনা, যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে আওয়ামী লীগের আকস্মিক পতনের মাধ্যমে। তখন তারা ডক্টর ইউনূসকে সবাই ই করলেন, ডক্টর ইউনূসের প্রতি সমর্থন জ্ঞাপন করলেন। উনি ওইখানে ছিলেনও না। 5ই আগস্ট সরকারের পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের, উনি 8ই আগস্টে এসে ওথ নিলেন, যদি আমি ভুল না করে থাকি তারিখ। তাইলে 5, 3, 8 3 দিন উনি ছিলেন না, 3 দিন পরে এসে উনি ওথ নিলেন। তাইলে বোঝা গেল আকস্মিক সরকার পতনের ফলে পূর্ববর্তী মানে আগে থেকে কোনো ব্যবস্থা নেওয়া ছিল না যে এইভাবে সরকার পড়ে গেলে কিরকম ভাবে হবে। যেমন ধরেন এটা বিপ্লব, এটাকে বিপ্লবী সরকার হিসেবে ঘোষণা করা হয় নাই, পার্লামেন্টের কনস্টিটিউশনের মাধ্যমে ওথ নেওয়া হয়েছে। বিপ্লবী সরকার কখনো ওথ নেয় না। বিপ্লবের মাধ্যমে সরকার পরিবর্তন হইলে ক্যাপ্টেন অ্যাবিয়েন্স হয়ে যায়, কনস্টিটিউশন বলেন যাই বলেন বাতিল বলে ঘোষিত হয়। কিসের বলে? বিপ্লবের বলে। কিন্তু সেটা হইল না। তাহলে সবকিছুর মধ্যেই তখন আমার মনে হয়
যে যারা অ্যারেঞ্জমেন্টটা করছিলেন তাদেরও কিন্তু প্রজ এন্ড কনস বোঝার ক্ষেত্রে অভিজ্ঞতা কম ছিল, যার ফলে এটা হয়েছে। এখন প্রফেসর ডক্টর ইউনূস যখন ক্ষমতায়, দেশের ক্ষমতা নিলেন, বা সরকারে গেলেন, তখন যে বিষয়টা ওনার সামনে আসলো সেটা হলো ফিনান্সিয়াল প্রবলেম, যেটা ফিনান্স এন্ড ব্যাংক এন্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস গুলো একেবারে ক্ষীণকায় অবস্থায় রইল, এবং অনেকগুলো ব্যাংকের ঋণ প্রদানের ক্ষমতাও কমে গেল। কারণ যারা ব্যাংক থেকে লোন নিয়েছে এমন এমন লোকরা, এবং লোনের পরিমাণ এতই বড়, এতই ইনর্মাস সাইজের লোন নিয়েছেন, 1000 কোটি টাকার নিচে কোনো লোনই নাই। এবং যেমন জনতা ব্যাংকের থেকে একজন লোক, যাকে আমরা দরবেশ হিসাবে জানি, উনি 36,000 কোটি টাকা নিয়ে গেছেন। তো 36,000 কোটি টাকা জনতা ব্যাংক থেকে, আমি যেটা শুনলাম, যদি নিয়ে থাকেন তাহলে এই ব্যাংকটার কি আর মানি ল্যান্ডিং করার কোনো ক্ষমতা আছে? লোন দেওয়ার কোনো ক্ষমতা আছে? থাকার কথা। 36,000 কোটি টাকা যদি ওই ব্যাংক থেকে নিয়ে যাওয়া হয়, এরকম অনেক ব্যাংকগুলো আমি জানি। ফার্স্ট সিকিউরিটি ব্যাংক এখন নাই, এটা বিলুপ্ত হয়ে নাম চেঞ্জ হয়ে এটা ব্রিজ ব্যাংক হয়ে গেছে। তাহলে এই ধরনের এই জিনিসগুলাকে ডক্টর ইউনূস এসে ফেস করতে হয়েছে, যেটা ওনার জন্য অত্যন্ত টাফ ছিল। তারপরে আমি ডক্টর ইউনূসকে অবশ্যই ক্রেডিট দিব যে উনি বর্তমানে যে ব্যাংকিং সিস্টেম বা অন্যান্য অর্থলগ্নি বা অর্থ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে উনি একটা আস্তে আস্তে একটা শৃঙ্খলার মধ্যে আনছেন, এবং অনেকটাই আমি মনে করি উনি সফল হয়েছেন, এতে কোনো সন্দেহ নেই। আরেকটি জিনিস হলো এই যে একটি নির্বাচনের রূপরেখা উনি দিতে চেষ্টা করছেন, এবং সেই জন্য লন্ডনে গিয়েও তিনি কিন্তু বাংলাদেশের বর্তমানে সর্ববৃহৎ রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে আলাপ করেছেন। এই বৈঠকের আগে কিন্তু বাংলাদেশে এক ধরনের কমিশন চলছিল নির্বাচনের তারিখ নিয়ে, সবাই ধরেন অস্থির হয়ে গিয়েছিল, একটা অস্থিরতা কাজ করছিল সবার মধ্যেই, এবং যেন ঠিক আর সময় পোহাচ্ছে না, নির্বাচন কেন তাড়াতাড়ি হচ্ছে না, এই ধরনের একটা আনরেস্ট, একটা অবস্থা, অস্থিতিশীল অবস্থা তৈরি হয়েছিল। এবং আমি মনে করি প্রফেসর ডক্টর ইউনূস অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন যে লন্ডনে গিয়ে তিনি জনাব তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন, এবং বৈঠকটি ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং খুবই কার্যকরী, যার ফলশ্রুতিতেই এই যে আপনার অসন্তুষ্টি বা কমিশনটা তৈরি হয়েছিল, হ্যাঁ, চাপা একটা উত্তেজনা তৈরি হচ্ছিল, এইটা আর এখন নাই। এখন আমার মনে হয় বাংলাদেশ যেভাবে এগোচ্ছে তাতে নির্বাচন কি প্রপোর্শনাল রেপ্রেজেন্টেশনের মাধ্যমেই হোক আর যে কিছুর মাধ্যমেই হোক, সেটা একটা দিকে এগুচ্ছে, এবং নির্বাচন কমিশনও একটা প্রস্তুতি নিচ্ছে যে এমন একটা নির্বাচন করতে হবে যে নির্বাচন কখনই প্রশ্নবিদ্ধ হবে না, এবং যেই নির্বাচনের নিরপেক্ষতা এবং স্বচ্ছতা নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলবে না। এই জিনিসটার দিকে আমরা এগিয়ে যাচ্ছি, এটাই বড় অ্যাচিভমেন্ট, এবং এইটাই প্রফেসর ডক্টর ইউনূসের সরকারের একটা বড় সফলতা বলে আমি মনে করি। এবং তিনি অত্যন্ত ধীর স্থির মানুষ, তিনি কখনো অস্থির হন না। ওনার অনেক সমালোচনা হচ্ছে মিডিয়াতে, বিরূপ সমালোচনা হচ্ছে, কোনো ক্ষেত্রে ওনার সম্পর্কে অসুন্দর শব্দ ব্যবহার করা হচ্ছে, কিন্তু ওনার কোনো রিয়াকশন নাই। উনি অত্যন্ত মাইল্ড মডারেট ভাবে উত্তর দিয়ে যাচ্ছেন, এমন কোনো রিয়াকশন দেখাচ্ছেন না যেটাতে পরিস্থিতিটা আরো অসুন্দর হয়। উনি ওনার বক্তব্যের মধ্যে সবসময় উনি পরিমিতি বোধ বজায় রাখছেন, যেটা এই বর্তমান বাংলাদেশের রাজনীতি যেই ভাবে চলছে সেই চলমান রাজনীতির জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল এই পরিমিতি বোধ। তাই প্রফেসর ডক্টর ইউনূস, যদিও উনি রাজনীতিবিদ না, কিন্তু আমি দেখলাম যে রাজনীতির অস্থিতিশীল পরিস্থিতিকে সামাল দেওয়ার যে দক্ষতা, দূরদর্শিতা এবং ক্ষমতা সবটাই ওনার আছে। সেই জন্য উনার প্রতিটি কথা একেবারে ছকে বাঁধা এবং একটা পরিমিতি বোধে অঙ্কিত, যার জন্য এই উনার বক্তব্য নিয়ে এখন পর্যন্ত কেউ কোনো সমালোচনা করতে পারেনি। ধন্যবাদ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি সবশেষে একটি ছোট্ট বিষয় খুব সংক্ষেপে জানতে চাইবো জনাব ইফতেখার হাজী মিঠু আপনার কাছে, সেটি জেনে আমি শেষের দিকে চলে যাবো অনুষ্ঠানের। সেটি হচ্ছে, এবং আমি একই প্রশ্নটি আমি প্রফেসর ডক্টর জনাব ফরহাদ হোসেন আপনার কাছে আমি রাখছি। ছোট্ট একটি প্রশ্ন, এই আনুপাতিক নির্বাচন পদ্ধতি বা পিআর পদ্ধতি নির্বাচন নিয়ে যত কথা হচ্ছে, সেটিতে জামাত ইসলামী বিশেষ করে বৃহত্তম রাজনৈতিক দলগুলোর
কাতারে জামাত ইসলামের নামও রয়েছে মোটামুটি ভাবে। প্রধান দুটি রাজনৈতিক দল যেগুলো রয়েছে বিএনপি এবং হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, তার পরবর্তীতে জামায়াতেরও একটি অবস্থান রয়েছে বাংলাদেশের রাজনীতিতে, আমরা যেটি দেখে এসেছি। তো সেই জায়গা থেকে তারা এতটা বেশি উৎসাহী কেন, বা ওনাদের পক্ষ থেকে এই পিআর পদ্ধতি নির্বাচনের ব্যাপারে এতটা উৎসাহী কেন? এতে করে কি কোনো ধরনের চমক দেখানোর সুযোগ রয়েছে, কিংবা সরকার গঠনের কোনো সুযোগ কি জামাত ইসলামী বা অন্যান্য সমমনা দলগুলো পেতে পারে? আপনাদের বিশ্লেষণ থেকে খুব সংক্ষেপে যদি বলেন। আমি এক কথায় বলেছি 1:3, একটা ব্যক্তি একটা পুরো পার্টিকে রিপ্রেজেন্ট করে পিআর পদ্ধতি। এখানে জামাত ইসলামে যে দাঁড়িপাল্লা সাইন থাকে, দাঁড়িপাল্লাই ম্যাটার করে, অন্য কিছু ম্যাটার করে না কি আসবে না আসবে। কিন্তু জানবে যে ওই কাকে ভোট দিচ্ছে, মেইন হেড অফ দ্য পার্টি। লয়্যালটি থাকবে মানুষের কিন্তু হেড অফ দ্য পার্টির উপর, নট দ্য পার্টি হু আর অ্যাটেন্ডিং, যারা ওখানে অংশগ্রহণ করছে নির্বাচনে তারা না। ও হেড অফ দ্য পার্টি যখন ডিসাইড করবে, দলের প্রধান ডিসাইড করবে কে এই এলাকায় বসবে, এই এলাকায় যে কাউকে উনি বসাতে পারেন, এখান থেকে যেতে আসুন না কেন। এটা হচ্ছে একটা জিনিস। আর জামাতে ইসলামের হচ্ছে, আমি একটু আগে বললাম যে যদি ধরেন 10% ভোট পায় তাহলে 30 সিট, প্রপোর্শনটা ওভাবে যাবে। 30টা সিট কি জামাত ইসলাম এখন পর্যন্ত পেয়েছে? সাপোর্ট করবে না কেন? এটা হচ্ছে আমার কথা। থ্যাংক ইউ। সব ছোট দলগুলোর বেলাও কিন্তু তাই, তারা কখনোই চান্স পাবে না, তারা এই চান্স ছাড়তে চাইবে না। এইটার ফলাফল ভবিষ্যতে কতটুকু পজিটিভ বা নেগেটিভ এটা সম্পর্কে আমরা এখনো জানি না। সবকিছুই কিন্তু বাই দি ওয়ে বাংলাদেশের বেলা প্রযোজ্য নয়। বহির্বিশ্বে যেটা অ্যাপ্লিকেবল হয়েছে, সাকসেসফুল হয়েছে, সেটা আমাদের দেশে সাকসেসফুল হবে এমন কিন্তু কথা নেই। সবকিছু কিন্তু সব জায়গায় চলে না। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। একই বিষয়ে আমি জনাব ফরহাদ হোসেন, খুব ছোট করে যদি আপনি বলেন এক কথায়। এখন প্রশ্ন হলো কি, ধরেন জামাতে ইসলামের একটা সরব উপস্থিতি আছে, এটা আমি অস্বীকার করি না, এবং জামাতে ইসলামী রাজনৈতিক দলটি হলো অত্যন্ত পুরনো। বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল জামাতে ইসলাম, সেটা আওয়ামী লীগের আগে প্রতিষ্ঠা হয়েছে ভারতে, অবিভক্ত ভারতে। এই দলের প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলা মওদুদী, এবং তিনি কিন্তু ওনার বর্তমান পাকিস্তানে ওনার জন্ম না, পাকিস্তান ওনার ওয়াতান না। ওনার জন্ম হলো হায়দ্রাবাদের বুরহানপুরে, ভারতে। উনি পিওর উর্দু স্পিকিং একজন মানুষ, স্কলার, থরলি স্কলার, অত্যন্ত লেখাপড়া জানা মানুষ। তিনি এই রাজনৈতিক দলটি তৈরি করেন যখন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়নি। আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে তো আপনার ভারত ভাগের পরে, মুসলিম লীগ ছিল, তারপরে আওয়ামী লীগ হয়েছে 1949-এ। তো সেখানে আমি বলছি জামাতে ইসলামের একটা জিনিস আমি বলবো, জামাতে ইসলাম অনেক পুরনো দল হওয়া সত্ত্বেও যতটুকু এক্সপান্ড হওয়া দরকার দলটি সেরকম ভাবে হয়নি। তারা অনেক বলতে পারে, অনেক মিছিল মিটিং করতে পারে, কিন্তু নির্বাচনের মাধ্যমে তাদের কয়টা প্রতিনিধি তারা পাবেন, অর্থাৎ কয়টা এমপি পাবেন, সেই নিয়ে আমার প্রশ্ন আছে। এবং এটা জামাতে ইসলামী নিজেও জানে। নিজামী ইসলামী বলেন, চরমুনাই বলেন, তারা আসলে কি এককভাবে নির্বাচন করে তারা কয়টা সিট পাবে? সেই জন্যই যদি এই প্রপোর্শনাল রেপ্রেজেন্টেশন পদ্ধতির মাধ্যমে তারা যান, তাইলে তারা হালে পানি পাবেন, অন্যথায় বিএনপির সঙ্গে তারা হালে পানি পাবেন না। এটা হলো আসল কথা। সুতরাং আপনি প্রপোর্শনাল রেপ্রেজেন্টেশনের মাধ্যমে ইলেকশন করতে চান, বিএনপি বাধা দিলে এটা ইমপ্লিমেন্ট করতে পারবেন না, এবং প্রফেসর ডক্টর ইউনূসও আনপার্লামেন্টারিয়ান হবেন না। মেজরিটির প্রতি ওনার সমর্থন থাকবে বলে আমি মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জনাব ইফতেখার আজি মিঠু এবং জনাব প্রফেসর ডক্টর ফরহাদ হোসেন, আপনাদের দুজনকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এতক্ষণ, এবং আপনাদের অত্যন্ত মূল্যবান মতামত এবং বিশ্লেষণ দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাথে এতক্ষণ যুক্ত থেকে আমাদের আলোচনা শোনার জন্য। আবারও দেখা হবে নতুন অতিথি, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। শুভরাত্রি।